কিছু দূরে আমাদের গ্রামের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদের একটা শাখা বয়ে গেছে। তো সেই শাখার ঠিক উত্তর দিকে 20-25 মিনিটের মেঠোপথ পাড়ি দিয়ে মান্দা মান্দা মানে নদীর মাঝখানে গভীর খাদ বিশেষ। বন্যার শেষে আমরা ওই সকল মান্দার উপরে পাতানো মাচা, বাঁশ বা কঞ্চির স্তূপ দিয়ে যে মাচা তৈরি করা হয়, বিশেষ একটা খাবার প্রয়োগ করে সেখানে মাছ আটকাতাম। তো সেদিন রাতে আমার কাকা আমাকে বলল, ইব্রাহিম, কাল ভোরে তুমি আমার সাথে মান্দায় যাইবা, আমরা খাবার দিব। আমি সম্মতি জানিয়ে ঈশান নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো এখানে বলে রাখি, ওই সকল মান্দার দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে খাল। তো আমি ওনার সাথে পেছনে পেছনে রওনা দিলাম। উনি আমার বাড়ির বাইরে থেকে আমাকে দুবার ডাকলেন, আমি বের হলাম। এরপরে ওনার পেছনে হাঁটতে লাগলাম। ওই সময় ফজরের আজান দেয়নি। আমি যতই পা বাড়ালাম, কিন্তু আমি কিছুতেই আমার কাকার নাগাল পেলাম না। আমার থেকে 10 হাত সামনে থেকে হাঁটছেন তিনি। আমি একটু জোরে হাঁটলে তারপরেও সেই একই দূরত্ব থেকে যাচ্ছে। আমি ওনাকে কাকা কাকা বলে ডাকলে ওনার কোনো প্রতি উত্তর নেই। আমার ভেতরকার কেমন যেন একটা মুচড়ে উঠল। আমি যখন দেখলাম উনি হাঁটু পানিতে নেমে আমাকে ইশারা করছেন আমার জন্য, কিন্তু কোনো কথা বলছেন না। আমি ওনাকে বললাম, আপনি কথা বলতেছেন না কেন কাকা? এবার উনি আমার দিকে আস্তে আস্তে তাকালেন। আমি যখন তার বিভৎস চেহারাটা দেখব, তখন আমার হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, পুরো একটা ফাঁকা জায়গার ভেতরে আমার সামনে আমার কাকার রূপে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি সূরা আয়াত দুরূদ পাঠ করতে লাগলাম। কতক্ষণ ধরে আমি সূরা পড়ছিলাম আমার ঠিক মনে নেই, তবে এতটুকু মনে আছে যে সেটা আমার সামনে স্থির অবস্থায় আমার দিকে বিভৎস চেহারা নিয়ে তাকিয়েছিল। অনেকক্ষণ পরে আমার মনে হলো শরীরটা একটু হালকা হতে লাগলো। হঠাৎ পূর্ব দিকে গ্রামের মসজিদে ফজরের আজান দিতে লাগলো। আস্তে আস্তে চারিদিকে আজানের প্রতিধ্বনি হতে লাগলো। এরপরে আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুলল, আমি দেখি আমি মসজিদের মুয়াজ্জিম সাহেব আমাকে মসজিদে নিয়ে বারান্দায় শুয়ে মাথায় পানি ঢালছেন। আমার জ্ঞান ফিরলে আমি শুকরিয়া জানাই মহান আল্লাহকে। ওনার কুদরতি রহমতে আমি ওই দিন ওই জিনিসটা আমার কোনো ক্ষতি করতে পারেননি। এই ছিল আমার ঘটনাটি। যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশা একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপ গুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন
তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত মানে যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, মানে আরিচা অনুযায়ী যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। তো উনি রাজি হয়ে যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন, মানে এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপ গুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়, এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার 2 ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান। উনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন, কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন। আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে, কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন, আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে, না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে
উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি, এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই, ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন দুইজন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে, আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের দুইজন চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে, সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন সেই 4 জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি,
আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা। আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে, না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান। এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিডফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা এখন শেয়ার করবো। সে ঘটনা ছিল আমার এক পরিচিত কলিগের পরিচিত আর কি। তো তিনি অন্যদিনের মতো ইমার্জেন্সি ডিউটিতে ছিল সেদিন। ওনার নাম ডক্টর জাহেদুল ইসলাম এবং তার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা, এবং তিনি নারায়ণগঞ্জের কোন একটা হসপিটালে 1991 সালে কর্মরত ছিলেন। তিনি তখন মাত্র এমবিবিএস কমপ্লিট করেছেন। সেখানে তিনি ইমার্জেন্সি ডিউটি ছিল তার কিছুদিনের জন্য। তো সেখানকার ইমার্জেন্সিতে থাকা অবস্থায় একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। এরপর থেকে 1992 থেকে 2020 অব্দি তিনি নারায়ণগঞ্জে আর পা রাখেননি। তখন তার বিয়ের কথাবার্তা চলছিল, টেলিফোন এবং রোডের উপর বুথ ছিল, আগে সেটা দিয়ে কথা বলা যেত। তিনি সেদিন সন্ধ্যায় বাসায় কথা বলছিলেন, এটুকু তার মনে আছে স্পষ্ট। তিনি বাসায় এসে রাত 10টায় হসপিটালে পৌঁছান। হসপিটালে যাবার সময় তার বাসার পাশ দিয়ে একটা খাল গেছে, সেখান দিয়ে যাওয়ার লাগে। তিনি যাওয়ার পথে দেখলেন একটা করই গাছের নিচে কে যেন ঝুলছে। তিনি খুব অস্পষ্টভাবে দেখলেন যে গাছে কেউ ঝুলছে। কাছাকাছি তিনি সিগারেট পান করছিলেন এবং কাছাকাছি যে টর্চ মারতে তিনি দেখেন শুধু ফাঁসির ন্যায় রশিটা ঝুলছে, কেউ নেই। তিনি এত কিছু চিন্তা না করে 7-5 না ভাবেই হসপিটালে সেখানে চলে যান। তখন নারায়ণগঞ্জ এত উন্নত ছিল না, ছিল কিন্তু এতটা ছিল না। তিনি সেই হসপিটালের ইমার্জেন্সিতে বসেন। সেদিন হসপিটালের ইমার্জেন্সিতে তার কলিগও ছিল। সেবার মার্চ মাস, ভোট হয় এবং মে মাসের ঘটনা। তো সেবার একটা সাইক্লোন হয়েছিল এপ্রিল মাসে, এবং সেই সাইক্লোনে অনেক মানুষ গৃহহীন হয়ে গেছিল। অনেকে মারা গিয়েছিল, প্রায় 1,00,000 খানেক। কারণ মারা যাওয়ার সংখ্যাটা এত বেশি, তো এটা নিয়ে কথা বলছিল। এমন সময় নার্স আসে বলে ইমার্জেন্সিটা পেশেন্ট এসছে, পুরা শরীরে কোপ খাওয়া, পেশেন্টের আঙুলগুলো সব পেশেন্ট সাথে করে নিয়ে আসছে। সেই সময় ওই জায়গা ছিল দুর্ধর্ষ। তিনি পেশেন্টকে অ্যাটেন্ড করেন এবং পেশেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য তার কলিগের হেল্প চান, তার ফ্রেন্ডের হেল্প চান। তার ফ্রেন্ড বলতে থাকে, এটা তো পুলিশ কেস, তুই কি করে টাচ করবি, এটা টাচ করা ঠিক হবে কিনা। তখন তিনি বললেন, অ্যাটলিস্ট রক্ত পড়া বন্ধ করি, কারণ রক্ত বেরোতে থাকলে একটা সময় পেশেন্ট শকে চলে যাবে। আর তিনি রক্ত বন্ধ করার জন্য দরকারি স্টেপগুলো নিতে যাবে, এমন সময় পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে না। পেশেন্টকে তাড়াতাড়ি শুইয়ে অনেক কিছু ট্রাই করার পর পালস না পাওয়া গেলে সিপিআর দেওয়া স্টার্ট করেন তারা। সিপিআর যখন দেয়, কিছুক্ষণ পর তারা পেশেন্টকে মৃত ঘোষণা করেন। তো ডেড ঘোষণা করেন এবং পুলিশকে ইনফর্ম করেন। পুলিশ আসে অনেক দেরি করে, রাত 4টা-5টায়। ফজরের আজান তখন পড়ে গেছে। পুলিশ এসে বডি নিয়ে যায়। সেই আঙ্গুলগুলো তো পুলিশকে দিয়ে দেওয়া হয়। আশ্চর্য, কোনো মানুষের এসে ক্লেম করছিল না যে বডিটা কার। ইভেন তার নাম অনুযায়ী প্রেসক্রিপশনে, রেজিস্ট্রেশনে লেখা হয় সোবহানুর রহমান। উনি স্পষ্ট ভাষায় সজ্ঞানে নামটি বলেছেন। সেদিন রাতে পুলিশ কেস যেহেতু হয়েছে, তাই তার একটা ব্রিফ দিয়েছে পেশেন্টের, যে পেশেন্ট কিভাবে এসছে, কিভাবে কন্ডিশনে ছিল। তো পেশেন্টের পুরো পিঠেই কোপের দাগ ছিল এবং অনেক রক্ত গেছে। তো পেশেন্টকে স্টেবল করা যায়নি আর পরে, এবং মেডিকেলি কথাবার্তা বলে পুলিশকে সব ব্রিফিং করে দেওয়া হয়। তো তিনি সকালে বাসায় আসেন এবং সেদিন ফ্রাইডে হওয়াতে তার ডিউটি ছিল না, জুম্মার দিন। তিনি বিকালে ঘুম থেকে, জুম্মার নামাজ পড়ে বিকালে ঘুম থেকে ওঠেন। তো উঠে চা খাওয়ার জন্য টঙের দোকানে পাওয়া যায়, টঙের দোকানে সে রেগুলার যায়। তো টঙের দোকানে চা খেয়ে হসপিটালের পাশে কলিগ আছে, আড্ডা দেওয়ার জন্য তিনি সেদিকটায় যায়। এমন সময় সে একই জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় কাউকে দেখা যাচ্ছে। তিনি এবার আর কাছে না যেয়ে কোনো কিছু না চিন্তা করে আর এগুলি না দেখে চলে যান। তার ফ্রেন্ডের সাথে আড্ডাটা মারেন। সেখানে তিনি কথাটা শেয়ার করেন না। তো তিনি সেদিন একটা সাদা পাঞ্জাবি পরা ছিলেন। তো তিনি রাত 9টার দিকে তার বাসায় রান্না করতে হবে, সেই বাসায় আসেন এবং আশেপাশে না তাকিয়ে সেই বাসায় ঢোকেন।
বাসায় এসে তিনি দেখেন তার পাঞ্জাবের পেছন দিকে রক্তের ছোপ ছোপ দাগ। তিনি অবাক হয়ে যান, এটা কি করে সম্ভব? তিনি এমন কোথাও যাননি এবং এমনভাবে রক্তের দাগ আসবে, এবং হেলান দিয়েও কোথাও বসেননি। টঙের দোকানে হেলান দেওয়ার ব্যবস্থা ছিল না, কিন্তু বেঞ্চ ছিল। এটা পসিবল না। তিনি বাথরুমে এটা ধুবে বলে রেখে ভাত চড়াতে গেলেন। উনি রুমে এসে দেখেন তার রুমে একজন মানুষ ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। মানুষটার চেহারা অবিকল, সেই মানুষটা যাকে গতকাল তারা বাঁচাতে পারেনি। তিনি পাশের ফ্ল্যাটে নক করে দেখেন পাশের ফ্ল্যাটে তার পরিচিত ভাইটা আছে কিনা। ছিল সে, তাকে তার রুমে নিয়ে আসেন এবং সবাই আসে সাথে করে, কিন্তু কেউ কিছু দেখে না। তিনি থাকতেন একদম একা একটা রুমে, এখন 2টা রুম নিয়ে আর কি। তো তখন তো মোবাইল ছিল না যে কাউকে ফোন দিবে বা কিছু একটা। তিনি ভয়ে বাসায় থাকলেন না, সরাসরি তিনি চলে গেলেন হসপিটালে। তার ফ্রেন্ডকে বললেন, যেহেতু তার ফ্রেন্ডের ছুটি রবিবারে, তো রবিবারে শুক্রবার তার ডিউটি ছিল, সেদিন সে হসপিটালে ছিল। তো দৌড়ে তিনি ফ্রেন্ডকে বলেন যে ঘরের মধ্যে তিনি এগুলো দেখেছেন, তো একা থাকতে চাচ্ছেন না। তো তার ফ্রেন্ড বলে, আচ্ছা যেহেতু ভয় পাচ্ছিস, এক কাজ কর, হসপিটালে ঘুমানো হয়, কালকে থেকে তোর সাথে আমি থাকবো। তো সেদিনের পর তার ফ্রেন্ড যতদিন ছিল তিনি আর কিছুই দেখেন নাই। এটা 18 মের দিকে হবে। তিনি বাসায় সেদিন একা থাকছিলেন, তার নাইট ডিউটি ছিল না, দিনে ডিউটি ছিল। তিনি ডিউটি থেকে এসে ঘরে ঢুকে দেখেন ঘরের মধ্যে এক ধরনের গুমট গ্যাসের গন্ধ। তিনি ভাবলেন আবার কি হলো, গ্যাস লিক করলো কিনা। তিনি তো সিগারেট খান। তিনি দেখেন না আশপাশ থেকে সবই ঠিক আছে, এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। তিনি ছাদে যান, সেদিন মোমবাতিও খুঁজে পাচ্ছিলেন না। এমনিতে তিনি অনেক গোছানো মানুষ ছিলেন। ছাদে যাওয়ার পর তিনি সিগারেট ধরাতে যাবেন, কিন্তু ধরাতে পারেন নাই। তার পিঠে কে যেন ধরানোর সময় আলতো করে দাগ দেয়। তিনি পেছনে ঘুরে দেখেন কেউ নাই। তিনি এবার একটা ডিস্টেন্স মেনটেন করে ছাদের মাঝে কিছুক্ষণ হাঁটতে থাকেন, যদি কেউ এসে ধাক্কা দেয়, তাই তিনি কর্নারে যাচ্ছিলেন না। আর ওই বাসাটা ছিল 2 তলা। তিনি হাঁটছেন, বাড়ির সামনে একটা রয়্যাল গাছ ছিল, ওই যে রয়্যাল বড়ই যেগুলো আর কি। তো সেই গাছের মাঝে একটা ফাঁসির ন্যায় রশি ঝুলছে। ঘটনাটা তিনি বারবার কেন দেখছিলেন তিনি বুঝতে পারছিলেন না। তিনি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না, কারণ ইলেকট্রিসিটি নাই, আর আশপাশের আলো তেমন নাই। যা আছে তা দিয়ে একটা যতটুকু দেখা যাচ্ছে চাঁদের আলোয়। তিনি সাথে সাথে নিচে নেমে যান, সময় নষ্ট করলেন না, মোমবাতি কিনে আনেন, ঘরের ভেতরে ঢুকে যান। কিন্তু সেদিন আর ইলেকট্রিসিটি আসার নাম নেই, মোমবাতিতেই চলতে হবে। তিনি মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকে দেখেন পুরা বাসায় ছোপ ছোপ রক্ত অবস্থায় কেউ হেঁটেছে। তিনি ঢুকেন এবং ঘরের থেকে বের হয়ে পাশের বাসায় আবারও সেই পরিচিত ভাইকে ডাক দেন, এবং সেও ঘরে ঢুকে দেখেন রক্তের ছোপ ছোপ দাগ। কিন্তু চুরি করলে যদি চোর আসতো তাহলে তছনছ করতো সব, কিন্তু সবকিছুই ঠিক আছে। সেদিন রাতের বেলা তিনি ঘুমাতে পারছিলেন না, বারবার একই কথা চিন্তা আসছিল তার। সেদিন ইলেকট্রিসিটি যে গেছে আর আসার নাম নেই। তিনি উঠে বসে আছেন এবং জানালা দিয়ে পাশে কচুরিপানাওয়ালা একটা পুকুর ছিল, সেখানে তাকিয়ে আছেন। সেইখানে একটা আম গাছ আছে, সেই গাছের মধ্যে ফাঁসির দড়ি ঝুলছে। এটা তার আর ভালো লাগছিল না। তার কাছে কেন জানি তিনি বিরক্ত লাগতে একটা সময় তিনি শুয়ে পড়েন এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে যান, হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পর সেখানে সবার মধ্যে একটা গাম্ভীর্য লক্ষ্য করা যাচ্ছিল। তিনি দেখেন নার্সরাও খুব মুখ ভার করে বসে আছে। ইমার্জেন্সির পাশে একটা স্ট্রেচার একটা ডেড বডি। তিনি বললেন, বডি কার, কখন আলো, মারা গেছে কখন আসছিল, কে দেখেছে পেশেন্ট? তখন একটা নার্স কাপড় সরিয়ে দেন। সরানোর পর দেখতে পান এটা তার ফ্রেন্ড, যার সাথে এতদিন তিনি ডিউটি দিয়েছেন, যার সাথে স্কুল পড়েছেন, কলেজ পড়েছেন, পাবনার সেই ফ্রেন্ড শৈশব। নামটা আমি ছদ্মই নিচ্ছি। শৈশবের বাসায় খবর দেওয়া হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আসবে ময়না তদন্তের জন্য লাশ নিতে। লাশ নিয়ে যাবে, কারণ লাশটা সুইসাইড করেছে ফ্যানের সাথে লটকে। তিনি আর কাউকে কিছু বলতে পারছিলেন না, কখনো এমন কিছু শেয়ার করেন নাই তার ফ্রেন্ড যে সুইসাইড এরকম সুইসাইড করার মতো অবস্থায় হবে যাবে। তার ফ্যামিলি থেকে শুধু তার দুলাভাই এসে লাশ নিয়ে যায়। বুঝা গেল না কাহিনী কি, কেন সুইসাইড করলো। তিনিও সাথে করে পাবনায় যান। পাবনাতে আজ যাবেন, পাবনা তো তার নিজের বাসা। পাবনাতে আসেন, হসপিটালের ইমার্জেন্সিতে আরেকজনকে তিনি ডিউটি দিয়ে যান। পাবনাতে আসার পর আরেক কাণ্ড, সুইসাইড কেস, কেউই লাশ দাফন করতে দিবে না। এদিকে সেদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল, প্রভাবশালী লোকদের যে পাওয়ার খাটিয়ে লাশ দাফন দেওয়া হয়। তো লাশ দাফন দেওয়া হলে পরের দিন তাকে নারায়ণগঞ্জে ডিউটির কারণে আসতে হবে। তো তিনি তার বাসা থেকে কবর জিয়ারত করতে যান, যে দেখেন কবরটা ভেঙে গেছে, লাশের কাপড় দেখা যাচ্ছে। যাই হোক, ওই শৈশবের ফ্যামিলিকে সতর্ক করে তিনি সেদিন চলে আসেন। আস্তে আস্তে রাত হয়ে যায় নারায়ণগঞ্জে। রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়েন এবং প্রচন্ড টায়ার্ড থাকার কারণে তিনি ঘুমিয়ে যান।
পরদিন সকালে তিনি হসপিটালে পৌঁছান এবং জানতে পারেন তার ফ্রেন্ডকে মেরে ফেলা হয়েছে। সেদিন তার কাছ থেকে পুলিশ স্টেটমেন্ট নেয়। তদন্ত হওয়ার জন্য পুলিশ তার ফ্যামিলিকে জানায়, কিন্তু ফ্যামিলির কেউ রেসপন্ড না করলে ওই জায়গাতেই থেকে যায়। কেন তারা তদন্ত করতে চাইল না কে জানে। তো তার ফ্রেন্ডের কারণেই কি তিনি এরকম ফাঁসির রশি বারবার দেখছিল কিনা কে জানে। উনি জিনিসটা স্পষ্ট কখনো খোঁজেন নাই, কোনো ওঝা বা কোনো হুজুরের কাছে যান নাই, উনি এইভাবেই এটাকে রেখে দিয়েছেন। এরপর থেকে তার স্বপ্নে বা কখনো তিনি এরকম ফাঁসির রাজ কিছু দেখেন নাই। তিনি জাস্ট কোরিলেট করা ট্রাই করেন যে এটা কি ওই কারণেই হয়েছে কিনা। তার 1 বছর পর তিনি সেখান থেকে মুভ করে, এরপরে আর কখনোই নারায়ণগঞ্জ যাওয়া হয়নি। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। চলে যাচ্ছি নাহিদ হোসেন উল্লাসের কাহিনীতে, এবং নাহিদের সেই বড় আপুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আমার মতো করে শেয়ার করছি। তো ঘটনাটা আজ থেকে 5-6 বছর আগে। তখন তার বড় আপু রংপুরের এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স করত। সঙ্গত কারণে সেখানকার নাম বলা যাবে না, সেখানে কোন ইনস্টিটিউট তিনি পড়তেন সেটা বলা যাবে না। তার বড় আপুর নাম ইতি। আমি জানি না এটা ছদ্ম নাম কিনা, বাট তিনি দিয়েছেন এই নামটি। যাই হোক, আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। তো নাহিদের সেই বোন ইতি, তিনি যখন সেখানে পড়াশোনা করতে যান, সেখানকার যে ছাত্রী হোস্টেল সেখানে তিনি ওঠেন, এবং ছাত্রী হোস্টেল ছিল কয়েকতলা, বহুতলা একটা ভবন। এবং তিনি সেখানে ওঠার পরে তিনি প্রথম দিকে বেশ ভালোই সময় কাটান, কোনো রকম সমস্যা ছিল না। সমস্যা শুরু হয় সেখানে একটা নতুন ছাত্রী আসার পরে, এবং সেই ছাত্রীর নাম ধরে নিচ্ছি ছাত্রীর নাম ছিল নাবিলা। তো নাবিলা নামের মেয়েটি সেখানে ওঠার পর থেকেই ডিফারেন্ট টাইপস অফ ঘটনা সেখানে ঘটা শুরু করে, এবং সেই ঘটনাগুলোই আস্তে আস্তে শেয়ার করব আমি। তো যাই হোক, নাবিলা মেয়েটা পার্সোনালি যেটা ছিল সেটা হচ্ছে বেশ গম্ভীর টাইপের একটা মেয়ে ছিল, কথাবার্তা কম বলতো সবার সাথে, এবং বেশ আইসোলেটেড ভাবে থাকতো। তো প্রথম যেদিন সে ওঠে, সেদিন সে উঠে সবার সাথে কথাবার্তা বলে এবং সবার সাথে নর্মালি পরিচয় হয়, এবং রাতে যখন ঘুমোতে যায় সবার সাথে তার পাশে যেই মেয়েটাকে রুম শেয়ার করতে দেওয়া হয়, সেই মেয়েটাও একটা নতুন স্টুডেন্ট, সেখানে নতুন এসছে হোস্টেলে, এবং তার সাথেই নাবিলাকে থাকতে দেওয়া হয় সেম রুমে। তো তারা দুজন বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে একসময় ঘরের বাতি নিভিয়ে তারা ঘুমিয়ে পড়ে। তো যেটা হয়, অনেকক্ষণ ঘুমানোর পর যে অন্য মেয়েটি, নাবিলার যে রুমমেট, সে অনেকক্ষণ পরে কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো অস্পষ্ট, কেমন মানে ঘুম থেকে ওঠার জন্য যেটা হয়, মানে ঘুম থেকে সে উঠে যাচ্ছে, তার কানে বাজছে কোনো নারী কণ্ঠ, এবং নারী কণ্ঠের কিছু কথা, এবং কেমন জানি ফিসফাস একটা গোঙানির মতো একটা হাসি এবং কিছু কান্না মিলানো, মানে ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড, নারী কণ্ঠের ভিন্ন রকমের শব্দ। তো সে আসলে ঘুম থেকে তখন উঠে যাচ্ছে, তার ঘুমটা তার যে গাঢ় ঘুম ছিল সেটা হালকা হয়ে যাচ্ছে, এবং সে এই ঘুম থেকে হঠাৎ করে ফট করে উঠে বসে, এবং উঠে সে খেয়াল করে যে তার রুমের ভেতরে কিন্তু অন্ধকার, আলো আধারই খেলা করছে। বাইরের জানালা দিয়ে, তারা থাকতে 3 তলার একটি রুমে কর্নারে, এবং সেখানে বাইরের জানালা দিয়ে হালকা আলো রুমের ভেতরে আসছে। রুমের সবকিছু আসবাবপত্র বলতে তাদের বিছানা এবং যে টেবিল, পড়ার টেবিল, সেগুলো দেখা যাচ্ছে হালকাভাবে। আর সেখানে বারান্দা দিয়ে নারী কণ্ঠের কথা আসছে, মানে নারী কণ্ঠে কেউ কথা বলছে কারোর সাথে, এবং কথাগুলো একটু ডিফারেন্ট। এটা মানে আসলে স্বাভাবিক ভাবে যদি আমরা কারোর সাথে কথা বলি, ফোনে বলি বা সামনাসামনি বলি, স্বাভাবিক যে কথোপকথন সেরকম না। এমনকি এমনও না যে কারোর সাথে ফোনে খুব ইন্টিমেট ভাবে কথা বলছে, সেরকম শব্দও না, একটু ডিফারেন্ট টাইপ অফ শব্দ। আবার কথার মধ্যে হঠাৎ করে একটা গোঙানির মতো শব্দ আসছে, আবার একটা শব্দ আসছে গলা দিয়ে কেমন একটা শব্দ করছে। সো মেয়েটার কাছে বেশ অস্বাভাবিক লাগে ব্যাপারটা। তো সে আস্তে করে বিছানায় উঠে বসে তাকায় তার পাশের বেডের দিকে। সে তার ফার্স্ট কনসার্ন থাকে যে তার পাশের রুমমেটকে জানানো। সে তাকিয়ে দেখে যে মনে হচ্ছে বিছানাটা খালি। তো তার কাছে একটু অস্বস্তি লাগে, সে চিন্তা করে আসলে ব্যাপারটা কি। তো হঠাৎ করে উঠে সে বাতি জ্বালানোর আগে যেটা করে, তাদের আরেক পাশে একটা জানালা ছিল, সেই জানালার পর্দাটা একটু সরায়। তো পর্দা যখন সরায় তখন রুমে আরেকটু আলো ঢোকে, এবং সে আলোতে সে দেখে তার পাশের বেডে যে রুমমেট ছিল নাবিলা, সে নেই বিছানায়। এবং তখন সে একটু অবাক হয়ে যায় যে আমার পাশের বেডের রুমমেট কই গেল। বাথরুমের যে লাইটটা সেটা বন্ধ, এবং সেখানে কিছুই নেই, মানে
মানে ডিফারেন্ট, মানে একটা এনভায়রনমেন্ট। ওই পাশে যে বাথরুমের লাইটটা ছিল, বাথরুমের লাইটটা ছিল তাদের বাইরের দিকে, মানে বারান্দা দিয়ে যেতে হতো, সেখান থেকে যে লাইটের আলো আসতো, যদি জ্বলতো, বাথরুমে কেউ থাকলে আলো দেখতে পাওয়া যায়, তো সেই আলোটা আসছে না সেখানে। জানালা দিয়ে বাথরুমের থেকে কোনো আলো আসছে না, কিন্তু বারান্দায় একটা কথা শোনা যাচ্ছে, মনে হচ্ছে বারান্দায় কেউ কথা বলছে এবং গোঙাচ্ছে এবং কেমন ডিফারেন্ট ভাবে একটা শব্দ করছে। তো মেয়েটা একটু ভয় পেয়ে যায়, তো সে আস্তে করে বারান্দার দরজার দিক তাকিয়ে ভালো মতো খেয়াল করে দেখে বারান্দার দরজাটা কিন্তু একটু খোলা, মানে ভেজানো, এটা মানে পুরো লক করা নেই, এটা ভেজিয়ে রাখা। তো সে একটু অবাক হয় যে দরজা ভেজানো মানে কেউ একজন বাইরে গেছে। মানে জিনিসটা ছিল একটা করিডোরের মতো, তাদের রুম থেকে বেরোলে একটা বারান্দা ব্যালকনির মতো একটা করিডোর টাইপের, মানে একটা ব্যালকনি, সেই ব্যালকনিরই এক মাথায় হচ্ছে তাদের রুমের শেষ মাথায় হচ্ছে বাথরুম, আর সেই বাথরুমের পর থেকেই হচ্ছে করিডোর, হেঁটে পাশের রুমগুলো দেখা যায়, আর সামনে খোলা প্রান্তর, মানে বাতাস বইছে, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা উঠে আস্তে আস্তে দরজার কাছে যায়, দরজাটা সরায়, তো দরজা সরালে হালকা একটা ক্যাঁচ শব্দ হয়। তো সে একটু ভয় পায় যে আসলে কি হলো, কিন্তু দেখে যে সেই যে কথা শুনছে নারী কণ্ঠে, সেটার কোনো ব্যত্যয় হচ্ছে না, মানে সেই কথার কোন ডিফারেন্স হয়নি, বা কথাটার সাউন্ড কমে যায়নি, বা এরকম কিছুই হয়নি। তো সে আস্তে করে দরজা খুলে বাইরে তাকায়। তো বাইরে যখন তাকায়, তাকিয়ে ঠিক অবাক হয়ে যায়, সে দেখে ঠিক বাথরুমের একটু কাছে, বাথরুম থেকে একটু এই পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে, বাইরের তো রাতের আলো আছে, রাতের আলোতে বোঝা যাচ্ছে একটা মেয়ে, চুলগুলো ছাড়া, সব চুল খোলা, তার পিঠ জুড়ে চুল পড়ে আছে, এবং সে বাইরের দিকে বাতাসের দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে কি বলছে, একটু অপ্রকৃতস্থ কণ্ঠে কিছু বলছে, এবং সেটা ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড, ডিফারেন্ট টাইপস অফ কথাগুলো স্পষ্ট না, এবং কথাগুলো বোঝার মতো না যে কি বলছে সে। এবং নাবিলা, এই মেয়েটা যে নাবিলা সেটা সে বুঝতে পারে, তার রুমমেট যে নাবিলা, যাকে সে দেখেছে আজকে যে এসে উঠলো এখানে, সে যে এই কাজটা করছে, সে যে এইটা সেই মেয়ে, সেটা কিন্তু সে বুঝে গিয়েছে যে আমার রুমমেটই এই মেয়েটা। তো সে এখান থেকে ডাক দেয় নাবিলা। তো দেখে যে কোনো কথা নেই, নাবিলা তার মতোই কথা বলছে, বাইরে শূন্যে হাত দিয়ে ইশারা করে কারোর সাথে কথা বলছে, মনে হচ্ছে যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে বাইরের দিকে, কিন্তু অথচ বাইরে কিন্তু দাঁড়ানোর কিছু নেই, তারা 3 তলার উপরে আছে, মনে হচ্ছে তার সামনে কেউ দাঁড়ানো, সে হাত নেড়ে নেড়ে তার সাথে কথা বলছে, এবং কথাগুলো ডিফারেন্ট, অস্পষ্ট, একটু অপ্রকৃতস্থ কথা। তো সে দ্বিতীয়বার ডাকে নাবিলা, তো তখনও কথা নেই। তো সে তৃতীয়বার আস্তে আস্তে নাবিলার কাছে যায়, গিয়ে একটু ভয় পেতে থাকে, কারণ চুলগুলো তো পিছনে ছড়ানো, তার কাছে এটা অস্বস্তি লাগতে থাকে যে আসলে আমি তো বুঝতে পারছি এটা নাবিলা, কিন্তু আসলে কি নাবিলা এটা? মানে সে কি মনে করে মেয়েটার পিঠে হাত দেয়, নাবিলার পিঠে হাত দেওয়ার পর দেখে যে নাবিলা ফট করে ঘুরে তাকায় তার দিকে, ঘুরে থাকে। নাবিলার দৃষ্টি তেমন কিছু একটা ছিল, নতুন যে রুমমেট মেয়েটা, সে শক পেয়ে যায়, বুকের মধ্যে ছেদ করে ওঠে তার, এবং সে খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে সে মানে কিছুক্ষণ তাকিয়ে থাকে নাবিলার চোখের দিকে, মনে হচ্ছে একটা নিষ্প্রভ দৃষ্টি, মানে সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই, এরকম একটা দৃষ্টি তার দিকে তাকিয়েছে। সে আরেকবার ঝাঁকা দেয়, বলে নাবিলা, এরকম বলে। তখন মেয়েটা মনে হচ্ছে সে হুঁশ ফিরে এলো তার, মানে সে একটা মানে চেতনাহীন ভাবে ছিল এবং চেতনায় আসলো। তো সে বলে কি 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 হয়েছে, তুমি কার সাথে কথা বলতেছিলা? তো নাবিলা কিছু বলে না, চুপ করে আছে। তো সে বলে আমি দেখলাম যে এখান থেকে সাউন্ড আসতেছে, কে কথা বলতেছে, আমি বাইরে এসে দেখি তুমি, চলো রুমে চলো, কি ব্যাপার? তাই বলে মেয়েটা ভেতরে চলে আসে। তো ভেতরে চলে আসে, নাবিলাও তার পেছনে আসে, এবং দেখে নাবিলা আস্তে করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তো এইটা যখন হয়, তো মেয়েটা তারপরে বিছানায় শুয়ে দরজা লক করে, এবং সে বেশ অস্বস্তিতে পড়ে, এবং তার রাতে ঘুম আসতে চায় না। তার কাছে বারবার মনে হয় যে সেই রুমের দরজাটা খটখট করছে রাতের বেলা, মানে খটখট 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 করছে, মনে হচ্ছে নড়ছে, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা দিন হতেই সে হোস্টেলের অন্য মেয়েদেরকে বলে যে ব্যাপারটা এরকম এরকম ঘটেছে, এবং বলে যে হোস্টেলের কেয়ারটেকার যিনি আছেন তাকে বলতে হবে, কারণ ওই হোস্টেলের একজন কেয়ারটেকার আছে, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, তাকে বলতে হবে। তো এটা তারা আলোচনা করে। তো মেয়েরা বলে যে আচ্ছা দেখ, একদিন তো হতেই পারে, হয়তো স্বপ্নে দেখে গেছে, তুই আরেকটা দিন দেখ না, তুই এরকম করিস কেন? তো মেয়েটা কিছু বলে না। তো মেয়েটা ওই দিন রাত মানে ওইটা মেনে নেয়। পরদিন সেম ঘটনা ঘটে, সে শুয়ে আছে, তার ঘুম আসছে না। নাবিলা কিন্তু 2-1 কথা বলে তার সাথে একসময় ঘুমিয়ে যায়, এবং আবার সে ঘুমের এক পর্যায়ে সে হঠাৎ করে শব্দ পায়, মানে মনে হচ্ছে যে তার যে জানালার বাইরে
কেউ হুম 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 শব্দে সাউন্ড করছে, গান গাইছে, এরকম নারী কণ্ঠে গান গাইছে, কথা বলছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে এক সময় বেশ মানে বেশ সে চিন্তা করে যে আমি কিছুক্ষণ উঠবো না, চিন্তা করে যে আমি শুয়ে থাকি, দেখি কি হয়, কি শব্দ করে, বা মানে এটা কি নাবিলাই কিনা, বা উঠে এসে শুয়ে পড়ে কিনা। তো এগুলো ভাবতে ভাবতে সে এক সময় চিন্তা করে যে আসলে তার কাছে তার নার্ভের উপর চাপ পড়া শুরু করে, সে আর আসলে এটা সহ্য করতে পারে না। তো তখন সে সেখান থেকে উঠে যায়, উঠে সে বাইরে চলে আসে, বাইরে এসে দেখে ঠিক নাবিলা একইভাবে। তো এইবার যেটা হয়, সে যখন কাছে যায় নাবিলাকে ডাকতে, তো দেখে যে নাবিলা মাথা ঘুরে তার দিকে তাকায়, একটা বাঁকা হাসি দেয়, হাসিটা একটু ডিফারেন্ট। তারপর তাকে বলে কেমন আছো। তো সে একদম তার যে ওই কেমন আছো জিজ্ঞেস করা ভঙ্গিটাতে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দেখে নাবিলা খিলখিল করে হেসে দিয়েছে। তো সে এবং হাসিটাও এত অপ্রকৃতস্থ ছিল, সে ভয় আর কোনো কথা বলতে সাহস পায় না, সে তাড়াতাড়ি চলে আসে রুমে, এসে শুয়ে পড়ে এবং সে অনেকক্ষণ চুপচাপ থাকে, তাকায় দেখে যে কতক্ষণ পর। তো অনেকক্ষণ ধরে সে বাইরে শোনে যে নাবিলা মনে হচ্ছে কোনো গলায় গান গাইছে, শব্দ করছে। একটু পরে, অনেকক্ষণ পরে সে দেখে যে আস্তে আস্তে গেটের কাছে নাবিলা আসলো এবং গেটটা টেনে দিল এবং একসময় সে শুয়ে পড়লো। তো সে যখন নাবিলা এসে শুয়ে পড়েছে, সে তখন ডাকে নাবিলা, নাবিলা, দেখে কোনো শব্দ নেই, নাবিলা কোনো সাড়া শব্দ করছে না। একসময় তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। তো যাই হোক, তো এরকম ঘটনা ঘটার পর সে দ্বিতীয় দিন সে তখন চলে আসে, এসে তার সে তখন তার যেই ঈদেরকে বলে যে বা নিচের যেই মেয়ে আছে, যারা অন্যান্য মেয়ে আছে, তাদের সাথে শেয়ার করে ব্যাপারটা যে এরকম একটা ব্যাপার ঘটতেছে এবং মানে আসলে এটা মানে এটা কেমন কথা এসেই। তো তখন বলে যে ঠিক আছে, আমরা এখানকার যে কেয়ারটেকার আছে চাচা, তাকে বলবো, তিনি এসে যাতে ঝেড়ে দেয়। তো এই যে ঝেড়ে দেওয়ার মধ্যবর্তী সময় মানে চাচাকে তারা জানায় কয়েকজন যে এরকম একটা ঘটনা এখানে ঘটছে এবং এরকম এরকম ব্যাপার এখানে হচ্ছে। তো চাচা শুনে, সেই যে কেয়ারটেকার চাচা যিনি আছেন তিনি শুনেন, তিনি বলে আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ার ব্যবস্থা করতেছি, বাট এরকম তো হোস্টেলে এরকম হয় নাই, এইরকম হোস্টেলে তো কিছু হয় না, ভৌতিক কোনো ব্যাপার স্যাপার আমাদের হোস্টেলে নাই, তো কিভাবে কি হইতেছে, আচ্ছা আমি দেখতেছি। তো চাচা ঝাড়ার কথা বলে। তো যেটা হয়, এই যে আমাদের যিনি কাহিনী পাঠিয়েছেন সেই উল্লাসের যে বড় আপু যেটা বলে যে উনি যিনি আছেন, তো তিনি একদিন যেটা হয়, তিনি তার পাশের রুমে একদিন থাকেন, মানে ওই রুমটার পাশের রুমে। তো তিনি রাত করে একদিন তার ফোনে কথা বলার প্রয়োজন পড়ে, তিনি রাতের বেলা ফোনে কথা বলার জন্য বেরিয়ে বারান্দায় আসেন। তখন তিনি নাবিলাদের রুমটা তার রুম থেকে একটা রুম পরেই, তো তিনি ফোনে কথা বলছেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন যে ওই রুম থেকে ওই নাবিলা মেয়েটা বেরিয়ে বাথরুমে গেল। তো তিনি কথা বলছেন স্বাভাবিকভাবেই, তিনি মনে করেন যে আচ্ছা ঠিক আছে, বাথরুমে গেছে, এটা যেতেই পারেন। তো তার মনের মধ্যে একটু অস্বস্তি লাগে, কারণ নাবিলা সম্পর্কে অলরেডি যেটা শুনেছে, সবাই নাবিলাকে এড়ায় চলা শুরু করছে ওখানে, কেউ নাবিলার সাথে আসলে মানে থাকতে চায় না বা নাবিলার আশেপাশে থাকতে চায় না। তো তিনি জাস্ট একটু খেয়াল করেন যে নাবিলা ওখান থেকে উঠে রেস্টরুমে গেছেন। তো তিনি যখন কথা বলছেন ফোনে, তিনি হঠাৎ করে খেয়াল করেন যে রেস্টরুমে গেছেন ঠিকই, রেস্টরুমের লাইট কিন্তু জ্বলেনি, মানে রেস্টরুমে গেলে যে লাইট জ্বালাবে, লাইট কিন্তু জ্বালেনি। তো তিনি একটু অস্বস্তি ফিল করেন। তো যখন তিনি এই অস্বস্তি ফিল করেছেন, তার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আবার খেয়াল করেন যে ওই রুম থেকে আবার নাবিলা বের হয়ে রেস্টরুমের দিক গেল। তো তিনি চিন্তা করেন, আরে ও তো ওই যে একটু আগে যে গেল, আসলো কখন? ওর তো আমি তো মানে ওকে আসতে দেখিনি, ও আবার কখন আসলো, কখন গেল? তো তিনি তখনই একটু ভয় পাওয়া শুরু করছেন। তিনি চিন্তা করতেছেন যে ব্যাপারটা কি ঘটলো। তো তিনি ফোনে কথা যার সাথে বলতেছেন, বলে আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন করতেছি, ফোন ব্যাক করতেছি, এটা বলে উনি রেখে দিতে যাবে। তখন তিনি দেখেন তৃতীয়বারের মতো ওই নাবিলা মেয়েটা ওই গেট দিয়ে বেরোয় বাথরুমের দিকে গেল এবং একই মেয়ে তিনবার বাথরুমের দিকে গেল, একবারও ফিরে আসতে দেখেননি। ওনার সারা শরীর কাটা দিয়ে উঠলো। তো উনি যেটা করলেন, উনি তাড়াতাড়ি কি করলেন, দোয়া পড়লেন, দোয়া পড়ে আস্তে 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 নাবিলাদের দরজার দিক গেলেন। গিয়ে তিনি দেখলেন দরজাটা ভেজানো, দরজাটা লাগানো নেই ভিতর থেকে। তো তিনি দরজাটা হালকা টেনে ভেতরে উকি দিয়ে দেখলেন পেছনে ওই রুমের ভেতরে দুজনই ঘুমাচ্ছে, নাবিলাও ঘুমাচ্ছে
ওই আরেকটা মেয়ে যে সেও ঘুমাচ্ছে। এইটা দেখে তিনি দৌড় দিয়ে রুমে আসেন, রুমে এসে ভয় কাঁপতে থাকেন, নিজের মতো তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েন এবং পরদিন সকালে তিনি আবার বলেন তার সাথে মেয়েদের এবং সবাই মিলে সেই হোস্টেলের যে কেয়ারটেকার চাচাকে বলেন যে এটা তো খুব খারাপ অবস্থা হচ্ছে, আপনি কি করতেছেন? তো হোস্টেলের চাচা যেটা করেন বলে ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি তোমাদের ব্যাপারটা। তিনি ওই দিনই মানুষ নিয়ে আসেন, একজন হুজুর নিয়ে আসেন, এসে তিনি হোস্টেলটাকে ঝাড়ান, হোস্টেলটাকে মানে উনি দোয়া টোয়া পড়ে ঝাড়ার ব্যবস্থা করেন, বন্ধ করার, এবং হুজুর এসে বলেন যে এখানে যদি কিছু থাকে আর আসবে না, আমি বন্ধ করে দিচ্ছি। এবং তিনি হোস্টেলের মধ্যে একটা তাবিজের মতো একটা জিনিস ঝুলাই দিয়ে যান, বলে যে এখানে আর কিছু হবে না। নাবিলাদের রুমেই মেনলি উনি টানাউনিটা, কারণ ওই রুমটা নিয়ে সবাই কমপ্লেন করতেছিল। ওইটা যেটা হয় যে যেদিন তিনি তাবিজটা লাগান সেই দিন কোনো একটা কারণে নাবিলা গিয়েছিল বাসায়, নাবিলা সেদিন হোস্টেলে ছিল না, সেদিনই কাজটা করা হয়। তো যেটা হয়, নাবিলা চলে যাওয়ার পর ওই দিন রাতের বেলা ওই মেয়েটা একা ঘুমাচ্ছে, সেদিন সে রুমে একা। তো রাত হয়ে গেছে, এরকম রাত 12টা-1টা বাজে, মেয়েটা আস্তে ধীরে ঘুমানোর চেষ্টা করতেছে, একসময় ঘুমায় গেছে সে। তো মেয়েটা হঠাৎ করে শব্দ পায় তার দরজার কাছে, ঠাস ঠাস করে শব্দ হয় দরজার মধ্যে, এবং সে দরজার কাছে যখন শব্দ হয় সে মনে হয় দরজাটা কেউ জোরে কেউ হুড় হুড় করে মানে আর কি নাড়ালো আর কি, ঠাস ঠাস করে। তো সে একটু ভয় পেয়ে বলে কে কে, তো কোনো শব্দ পায় না। একটু পরে সে চিন্তা করে রুমের মধ্যে কেমন একটা ঘুমোট পরিবেশ হয়ে গেছে তার। তো সে এটাকে একটু ইগনোর করার চেষ্টা করে এবং আবার চোখ বন্ধ করে। চোখ বন্ধ করার পরই তার মনে হয় তার বুকের উপর কেউ উঠে বসলো হঠাৎ করে, এবং সে আর দম নিতে পারতেছে না। তো তখন সে হঠাৎ খেয়াল করলো যে তার গলাটাকে ঠান্ডা হাতে কেউ চেপে ধরছে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে অবস্থা এমনই যে শ্বাস নিতে পারতেছে না। তখন সে মনে মনে দোয়া পড়া শুরু করে এবং দোয়া পড়তে 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 সে একটা সূরা পড়ে, এবং সূরাটার শেষ আয়াতটা যখন সে পড়লো তখন মনে তাকে কেউ ছেড়ে দিয়ে চলে গেল রুম থেকে, মানে তাকে ছেড়ে দিয়ে কেউ সরে গেল সেখান থেকে। এবং তার কাছে মনে হলো যে সে স্পষ্ট নাবিলাকে দেখলো যে রুম থেকে বের হয়ে গেছে, কিন্তু নাবিলার সেখানে আসার কোনো প্রশ্নই আসে না, কারণ নাবিলা সেদিন হোস্টেলে ছিল না, আর সেই রুমটা দরজা ছিল লাগানো। তো সে ঘুম থেকে উঠে যখন দেখে যে তার দরজা কিন্তু তখনও লাগানো, এবং সে ভয়ে হয়ে যায়, সে ওই দিন রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে আসে এবং ওদের সাথে ঘুমাতে চায়। ওই রুমে আর সে ঘুমাতে চায় না, এবং ইনফ্যাক্ট ওই রুমে আর কেউই ঘুমাতে চায় না। তো হোস্টেলের লোকরা বলে আচ্ছা নতুন মানুষ আসলে আমরা দিব কাউকে। তো এর মধ্যে নাবিলা আর ব্যাক করে সেখানে আসতেছে না। তো এটা নিয়ে হোস্টেলে একটু কথোপকথন হয় যে কি ব্যাপার, নিজেদের মধ্যে মেয়েদের কথোপকথন হয় যে ও আসতেছে না কেন। তো হোস্টেলের ইকে বলে যে ও তো আসতেছে না, কি ব্যাপার। তো হোস্টেলের যিনি ওই যেই লোকটা ছিলেন কেয়ারটেকার, তিনি খোঁজ নেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন নাবিলা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাড়ি যেয়ে, এবং এটা নাকি খুব বেশি রকমের একটা ইম্প্যাক্ট ফেলে মেয়েদের মধ্যে, তারাও খুব ভয় পেয়ে যায়। এবং এরপর থেকে যেটা হইতো, ওই রুমের মধ্যে আসলে কেউ থাকতে পারতো না। ওই মেয়েটার রুমে কেউ থাকলেই নাকি বাইরে দিয়ে চাপা কান্না শুনতো, মানে ডুকরে ডুকরে কেউ কাঁদতেছে বা এরকম কিছু, এবং মানে বেশ বেশ হরিবল একটা ব্যাপার স্যাপার। এবং মানে নাবিলা নাকি বাড়ি গেছিল, তার বিয়ে ঠিক হয়েছিল এরকম একটা কারণে, কিন্তু তার সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সে আর আসে না। আর হোস্টেলের বাইরে যেটা হয় ডুকরে ডুকরে কাঁদে। তবে ওদের মধ্যেই হোস্টেলের একটা মেয়ে নাকি বলে নাবিলা তাদের কাছে স্বীকার করেছিল যে তার সাথে জিন আছে এবং সেই জিন তাকে সবসময় ডিস্টার্ব করতো। তো তার যখন বিয়ে হবে তখন জিনটা চলে যাবে, বিয়ে তাকে নাকি হুজুররা বলছে যারা দেখছে তার বিয়ে হলে চলে যাবে। তা নাবিলার বিয়ে ঠিক হয়েছিল এই কারণে কিন্তু সে বাড়ি গেছিল। তো এর মধ্যে কিন্তু সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো যেটা উল্লাস লিখেছে যে সে জানে না, তারা পুরা মনে করে যে হয়তো বা তার বিয়ে হবে দেখেই সে জিনটাই কি তাকে মেরে ফেলছে কিনা, হু নোস। তো এরপর থেকে হোস্টেলে এরকম ব্যাপার স্যাপার একটু ছিল, এবং পরবর্তীতে ওই হোস্টেল থেকে উল্লাসের আপু চলে যায় এবং তিনি চলে যান অন্য হোস্টেলে, এবং বাসায় মানে তিনি ওখান থেকে চলে যান আর কি। তো এরপরে আর ওই হোস্টেলের কাহিনী কিছু জানা যায়নি। তো এই ছিল উল্লাসের পাঠানো আমার কাছে কাহিনী। আমার নাম রায়হান আসিফ, আমার বাসা কেরানীগঞ্জের রোহিতপুরে। আমি একজন বিবিএ প্রথম বছরের ছাত্র। এখন যে ঘটনাটি আপনাকে বলছি এটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সময়টা রোজার মাসে ছিল। শাফিন ভাই, আমি এবং আমার বন্ধুরা মিলে তারাবির নামাজ পড়তে যাই। আসলে আমরা শাফিন ভাই নামাজ না পড়ে বেশিরভাগই মসজিদের ছাদে বসে আড্ডা দিতাম। তো আজকেও গেলাম সবাই। আমরা যখন মসজিদে যাই তখন আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে ডাক দিয়ে একজন ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলেটা নাকি ইমাম সাহেবের ভাতিজা হয়। তো ইমাম সাহেব বলে যে তোদের সাথে ওকেও রাখিস, আর যাতে কোথাও না যায়
সেটা একটু লক্ষ্য রাখিস। আমরাও তো না ভেবে রাজি হয়ে গেলাম। আর ইমাম সাহেব এর কথায় ওকে আমরা মসজিদের ছাদে নিয়ে চলে গেলাম, যেহেতু আমাদের সাথে ওকে রাখতে বলছিল সবসময়। একটা কথা বলে রাখি, সেই ছেলেটার বয়স 14 বছরের হবে, মাদ্রাসার ছাত্র ছিল। তো শাফিন ভাই, আমরা ছাদে গিয়ে আড্ডা দিচ্ছি, আর ছেলেটা আমাদের থেকে একটু দূরে গিয়ে বসলো। তো আমরা ভাবলাম যে হয়তো ছোট মানুষ, তাই একা একা বসে রয়েছে। তো আমরাও আর ওকে অতটা খেয়াল করলাম না তাকে। তো নামাজ নিচে শুরু হলো, আর আমরা আড্ডা দিচ্ছি, কেউ কেউ আবার গেম খেলছে মোবাইলে। তো কিছুক্ষণ পরে হঠাৎ আমার পেছন থেকে একজন একটা জোরে দৌড় দিল। আমরা ছাদের মাঝখানে বসেছিলাম, আর বলে রাখি আমাদের মসজিদটা 3 তলা ছিল। তো আমরা যখন পেছনে ফিরে তাকাই আর তাকাতে দেখি সেই ছেলেটা উঠে একটা দৌড় দিয়ে 3 তলা থেকে সরাসরি লাফ দিল। আমরা এটা দেখে সবাই অবাক হয়ে গেলাম এবং সবাই তাড়াতাড়ি ছাদের কিনারায় গেলাম দেখতে। আরেকটা কথা বলে রাখি শাফিন ভাই, যে আমাদের মসজিদের পেছনে একটা কাঁঠাল গাছ ছিল। তো আমরা যখন তাকে দেখতে যাই, তখন আমরা গিয়ে যা দেখলাম সেটা দেখে আমরা সবাই প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা দেখি যে ছেলেটা তার মাথা নিচে আর তার এক পা দিয়ে উল্টো হয়ে গাছের ডালে ঝুলছে, আর আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। তার চোখের বর্ণনা আমি বোঝাতে পারবো না। আমরা 6 জন ছিলাম সেখানে, বরাবরই সবাই এটা দেখে একদম থমকে গেলাম। আমাদের একজন ছেলেটাকে ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা 2টা লাফ দিয়ে এত বড় গাছ থেকে নিচে নেমে কোথায় যেন হারিয়ে গেল। তো আমরা অতি তাড়াতাড়ি সবাই নিচে এসে দেখি ছেলেটা কোথাও নেই। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে আমরা এই ঘটনা জানানোর পর সে আমাদেরকে বলল যে ওই ছেলেটার সাথে একটা খারাপ জিনের আসর রয়েছে, আর আমরা শুনে ভয় পাবো, তাই সে আমাদেরকে এই কথাটা বলেনি। তো আমরা তাকে বললাম যে এখন ছেলেটাকে কোথায় খুঁজবো এত রাতে। তখন সবাই মিলে আমরা খুঁজতে বের হলাম। পুরো এলাকা খুঁজে ফেললাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আরেকটা কথা শাফিন ভাই, আমাদের এখানে একটা অনেক বছর আগের মোটা একটা আম গাছ আছে। ওইখানে প্রতি বছর মেলা হয় এবং সবাই ভোগ দেয় সেই গাছের নিচে। তো এত রাতে কেউ ওই গাছের সামনে যেতে না চাওয়ায় কেউ গেল না সেখানে। তো হুজুরকে আমরা এসে বললাম যে হুজুর, আমরা পুরো এলাকা খুঁজেছি, কিন্তু শুধু ওই আম গাছটা, সেখানে আমরা যাইনি। তখন হুজুর বলল যে আসো তোমরা আমার সাথে। তখন আমরা গেলাম সেই আম গাছের নিচে। তখন আমরা গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। তো হুজুর কিছু না দেখতে পেয়ে সূরা পড়া শুরু করে দিল, এবং কিছুক্ষণ পরে একটা অন্য কণ্ঠে শুনতে পেলাম যে সূরা পড়া বন্ধ কর। আর তখনই আমরা লাইট মেরে দেখলাম যে সেই ছেলেটা ওই আম গাছের একদম ডালের উপরে সেই একই রকম করে মাথা নিচে আর পা উপরে দিয়ে ঝুলে আছে। আমরা তো ভয় কেঁপে গেলাম সেখানে সবাই। তখনই হুজুর আর সূরা পড়তে লাগলো, আর কে যেন করলো, আর তখনই এক লাফে সেই ছেলেটা গাছ থেকে নিচে নেমে অজ্ঞান হয়ে গেল। তো আমরা কেউ তার কাছে যেতে না চাওয়াতে হুজুর নিজে গিয়ে তাকে কোলে নিয়ে চলে আসলো। তারপর থেকে সেই ছেলেটি আর কখনো আমাদের এলাকায় আসেনি। জানি না কেমন আছে সে। এই ঘটনা আমার এবং আমার বন্ধুদের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। সে রাতের কথা এখনো মনে পড়লে আমার খুব ভয় করে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। 1968 সালে ঘটেছিল, আর এই ঘটনাটি মূলত পানের বরজকে কেন্দ্র করে। আমাদের অত্র এলাকায় ওই সময়টাতে অনেক ভালো মানের পান উৎপাদিত হতো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যেত। তো পানের বরজ রাতের বেলা পাহারা দিতে হয়, কারণ অনেক সময়
শেয়াল ঢুকে পড়ে পানির বরজের মধ্যে। আর আপনারা যারা পানের বরজ দেখেছেন তারা দেখেছেন যে পানের বরজের চারদিকে ঘেরা থাকে, উপরেও ঘেরা থাকে, মানে একটা ছায়াযুক্ত জায়গায় পান গাছ হয়। পান গাছ যেই জায়গাটার মধ্যে হয়ে থাকে এই জায়গাটাকে আমরা আমাদের এলাকায় বরজ বলি। আমি জানি না আপনাদের অন্য এলাকায় কি বলে, ভিন্ন ভিন্ন নামে হয়তো বা কেউ এটা ডাকতে পারে, আমার জানা নেই। তো একবার কিছু লোকরা, মানে তারা তো রেগুলার পানের বরজ পাহারা দিত, তো একদিন দেখা গেল সকালবেলা কোনো একটা পানের বরজের ভেতরে মনে হলো শেয়াল ঢুকেছে, এবং শেয়াল ঢুকে বেশ তছনছ করেছে ওই পানের বরজটি। এখন যার পানের বরজ নষ্ট হয়েছে তিনি তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্বাভাবিক। তো তিনি চিন্তা করলেন যে এত বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু ক্ষতির বিষয়টি দেখে যে যার আর কি ক্ষতি হয়েছিল তিনি বললেন যে শেয়াল আসলে তো আসলে এমনটা হওয়ার কথা নয়, আর যেভাবে তছনছ হয়েছে এটা তো মনে হচ্ছে না শেয়াল করেছে, তাহলে কি হতে পারে? এখন যাই হোক, কি আর করা, হয়ে তো গেছে। আর মানুষ যদি কেউ করেও থাকে তাকে তো এখন ধরা যাচ্ছে না, কেউ তো দেখেনি। পরের দিন দেখা গেল আরো একটি পানির বরজে একই ঘটনা। কি হয়েছে? সেখানেও একই রকম ভাবে তছনছ করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটি কোনো মানুষের কাজ, কোন শেয়াল কুকুরের কাজ নয়। কারণ হলো শেয়াল কুকুর যদি ঢোকার সময় কোন একটা জায়গা একটু বেশি ফাঁকা হয়ে থাকতো, মানে তারা এমন ভাবে পানের বরজটি তৈরি করত যেখান দিয়ে কোনো শেয়াল কুকুর ঢুকতে না পারে। কিন্তু এরকম ঢোকার কোনো আলামত দেখা যাচ্ছে না, পায়ের কোনো ছাপ ওরকম দেখা যাচ্ছে না, মানে শেয়াল কুকুরের, কিন্তু তছনছ করা হচ্ছে। তাহলে এটা কে করে? তাহলে নিশ্চয়ই পানের বরজে ঢোকার জন্য যে একটা ছোট্ট করে গেট তৈরি করা হয়, ওই গেট দিয়ে মানুষ ঢোকে, তাছাড়া তো এরকমটা হওয়ার কথা নয়। এটা কিন্তু একটা লজিক্যাল কথা, প্রিয় লিসেনার্স। তারা চিন্তা করে যেহেতু মানুষই এই অপকর্মটা করতেছে, তাহলে একটু ধরি। তো তারা কিন্তু পাহারা বসায়, আগে থেকে তো পাহারা দিতই, যার যার পানের বরজ শেষে পাহারা দিত, কিন্তু এবারের পাহারার ধরনটা ভিন্ন। এবার 7-8 জন মানুষ মিলে একসাথে পাহারা দিত, হাতে লাঠি সোটা নিয়ে। তো প্রথম 3-4 দিন পাহারা দেয়, কিচ্ছু ধরা পড়ে না। কিন্তু সমস্যা যেটা হয়, পাহারা দিলেও ওই প্রতিদিনই কোনো না কোনো পাড়ের বরজে এরকম সমস্যা হচ্ছিল। পাহারা দেয় তারপরও ওনারা মিটিং এ বসে যে এটা কি করছে, তাহলে আমরা পাহারা দিচ্ছি, আমাদের নিশ্চয়ই এমন হচ্ছে যে পাহারা দিতে দিতে এমন একটা জায়গায় সবাই একসাথে চলে যায়, অপর সাইড ফাঁকা হয়ে যায়, তখন হয়তো এই ঘটনা ঘটে। কারণ তাদের আবার ওইটা ঘুরে আসতে তো সময় লাগবে, আর পানের বরজ হয়তোবা একসাথে 7-8টা বরজ আছে, আবার অনেক দূরে আর একটা আছে, নিশ্চয়ই অনেক দূরেরটা যখন পাহারা দিয়ে পাশে চলে আসে তখন ওইটাই সমস্যা হয়। এরকম তারা চিন্তা করছে। এই চিন্তা করে বলা হলো পাহারা বাড়ানো হবে, আর এখন থেকে এইভাবে মানে 7-8 জন একসাথে না, প্রয়োজনে 2 জন করে কিন্তু আরো অনেকে এখানে ইনভলভ করানো হবে, যাতে করে মানে অল্প সময়ের মধ্যেই আবার ঘুরে ওই জায়গাতে পাহারায় যাওয়া যায় যেখান থেকে একবার পাহারা দিয়ে ফেরত আসা হয়েছিল। তো ভালো কথা, সবাই কিছু মানে চাঁদা বেশি দিয়ে, কারণ পাহারাদারদেরকে একটু খরচ তো দিতে হবে কম বেশি হালকা পাতলা, তো তারা সবাই মিলে একটু চাঁদা উঠিয়ে আরো লোকদেরকে নিয়োগ করার ব্যবস্থা করে। আর তাদের নিজেদেরও সেটা নিজ উদ্যোগেই মানে স্বেচ্ছাশ্রমেরও প্রয়োজন ছিল, কারণ তাদের নিজেদেরও ব্যবসা বাণিজ্য রয়েছে এই পানকে কেন্দ্র করে। তো পাহারা শুরু হয়, এর মধ্যে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। 2 জনের দলের একটি মানে টিম আর কি, তারা পাহারা দিচ্ছিল এবং পাহারা দিয়ে তাদের অন্যান্য টিমের সাথে দেখা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল।
তো এর মধ্যে একজনের হাতে আবার হ্যাসাক লাইট ছিল। আপনারা হ্যাসাক লাইট নিশ্চয়ই দেখেছেন। আগে কিন্তু এই হ্যাসাক বাতিগুলো ছিল, মানে অনেক আলো হতো এবং শো শো শব্দ হতো, এটা জ্বালাতেও সময় লাগতো বেশ সময়। তো একজনের হাতে হ্যাসাক বাতি ছিল, মানে অনেক দূর আলোকিত হয়ে যাচ্ছিল সে হ্যাসাক বাতিতে। তো উনি একটি পানির বরজের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভিতরে খচখচ শব্দ শোনে। তো ওরা সন্দেহ হয় যে কি রে, খচখচ শব্দ কিসের। তখন ওনার সাথে যে ছিল, যে মনে হচ্ছে এমনিতেই, কই আমি তো কিছু শুনি না। কয় না, আমি তো শুনলাম খচখচ শব্দ। বলে তাহলে কাজ করো, তুমি যাও ওই পানির বরজের ভিতরে দেখে আসো। বলে হ্যাঁ তাই দেখেই আসি যে কি ওখানে। মানে উনি কিন্তু আসলে ওইভাবে চিন্তা করে নাই যে এইখানে উনি ভয়ানক কিছু দেখতে পাবেন। উনি মনে করছে যে দেখে আসি, আবার শিয়াল টিয়াল কি না, বা আসলে কি সমস্যা, মানে ওই রকম প্যারানর্মাল কি কোনো জিনিস চিন্তা করে, মানে উনি চিন্তা করেন নাই আর কি। বড়জন মানুষই হবে, লাঠি দিয়ে মারবেন এক বাড়ি যদি মানুষ হয়, এরকমই চিন্তা করেছেন, যে প্রতিদিন এসে এরকম ঝামেলা করে এরা। তো উনি মানে একা একা গিয়েছেন, কারণ ওনার সাথে যিনি ছিলেন তিনি বিষয়টা আসলে গুরুত্ব দেননি। তিনি চিন্তা করেন যাও তুমি যাও একটু ভিতরে দেখে আবার চলে আসো তাড়াতাড়ি, মানে ওনার কাছে বিষয়টার গুরুত্ব অতটা ছিল না। তো উনি একাই যান। তো পানির বরজ যে দরজা রয়েছে, পানির বরজগুলো সাধারণত পাটখড়ির বেড়া দিয়ে করা হয়, উপরে নিচে আশেপাশে পাটখড়ির বেড়া সাধারণত আর কি। আর ওইটা ঢোকার জন্য একটা পাটখড়ি দিয়ে তৈরি করা দরজাও থাকে সাধারণত এই কারণে বলছি, অন্য কোথাও হয়তো বা অন্য ধরনের দরজা থাকলেও থাকতে পারে, আমার ঠিক জানা নেই। তো উনি ওই পাটখড়ির দরজা খুলে যেই না ভেতরে ঢুকেছেন, তখন ওই হ্যাসাক বাতির আলোতে তো পুরো পানের বরজের ভেতরটা খুবই আলোকিত হয়ে গেছে, দিনের আলোর মতো। তখন ওই তীব্র আলোয় উনি দেখতে পান যে একজন ব্যক্তি পেছন ফিরে দাঁড়িয়ে আছে, মানে তাকে পেছন থেকে দেখছেন আর কি। দেখে একদম একজন স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে, স্বাভাবিক মানুষ, একটা শার্ট পরা, পুরাতন একটা শার্ট পরা, একটা পুরাতন লুঙ্গি পরা। তো মানে পেছন থেকে দেখে ওরকমটা মনে হচ্ছিল আর কি। তখন তো বলছে যে এই ব্যাটারে পাইছি, তো এই তো এই অপকর্মটা করে। তখন সে একটা গালি দিয়ে বলে, এই তুই কে রে, ঘরের দিকে তো চেহারা দেখা, তুই কে। আর যখনই ওই লোকটি ঘুরে তাকিয়েছে, তখন প্রচন্ড ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়। কারণ হলো যিনি ঢুকেছেন আর কি, সেখানে একটি বিষয় বলে রাখি, অনেকের নাম কিন্তু বলা যাচ্ছে না, কারণ অনেকের নাম জানিও না আসলে। তো যিনি মানে ঢুকেছিলেন, তিনি দেখেন যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেটা আসলে সে নিজেই, মানে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তার চেহারা একদম হুবহু যিনি ঢুকেছেন তার মতো, কিন্তু পার্থক্য কয়েকটি জায়গায়। যেটি হচ্ছে, পানের বরজের মধ্যে ঢোকার পরে যাকে দেখেছেন হুবহু তার নিজের মতো, তার মাথার উপর দেখা যাচ্ছে দুটো শিং দুটো অতটা বড় নয়, কিন্তু কানগুলো বেশ বড় বড়। কিন্তু শুরুতে ঢোকার পরে তো আসলে অতটা খেয়াল করেনি, একটা মানুষ চিন্তা করেছে, ওই চিন্তা করে তাকে গালিগালাজ করেছে, কান বড় না শিং আছে অতটা খেয়াল করেনি। কিন্তু যখন ঘুরে তাকিয়েছে এই বিষয়গুলো খেয়াল করেছে, যে তার কানগুলো স্বাভাবিক মানুষ থেকে আরো বড়, মাথার উপর ছোট ছোট দুটো শিং, আর চোখগুলো বেশ লাল, এবং তার চেহারা হুবহু তার নিজের মতো। এই দৃশ্য দেখার পর উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যান। ওদিকে ওনার সাথে যিনি ছিলেন সে আবার দৌড়ে গিয়েছে, দৌড়ে সে কিছুই দেখে নাই। আর তাদের ওই চিৎকারে তো কাছাকাছি অন্য টিমের লোকেরাও ছিল, তারা চলে আসছে, চলে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেন্স ফেরানো হয়, বলা হয় কি হয়েছে। তখন সে সব ঘটনা খুলে বলে কি হয়েছে। তখন সবাই বলে যে ওইটা একটা মানুষই ছিল, তুমি মনে হয় দেখতে ভুল করছো। তখন সে কিন্তু সবাইকে ভালো করে বলে যে আসলে এটা মানুষ ছিল না,
এটা এরকম এরকম ছিল। আমি আমার মতো চেহারা একই কিভাবে হবে? আর কোন মানুষের মাথার উপর কি শিং থাকে? যাই হোক, গ্রামের মানুষ তো তারা প্যারানর্মাল বিষয়গুলোতে খুবই বেশি বিশ্বাস করে। আমরা দেখেছি এরকমটা গ্রামে সাধারণত হয়ে থাকে, কারণ তারা অনেক সহজ সরল হয়ে থাকে। তো যেহেতু বিষয়টা কথা উঠেছেই, পাহাড় আবার বাড়িয়ে দেওয়া হলো এবং বলা হলো এখন থেকে কেউ এই ধরনের কোনো খসখস শব্দ বা কোনো কিছু হলে পারে বা কাউকে দেখলে একা যাবে না। কিন্তু সমস্যা হলো যে এই ঘটনা কিন্তু ঘটেই চলছিল, কারণ প্রতি রাতেই কোনো না কোনো পারের বরজে সমস্যা দেখা দিচ্ছিল। আর যেই ব্যক্তিদের সাথেই ওই অবয়বটি দেখা হচ্ছিল, যেই ব্যক্তি তাকে দেখে সে তার চেহারার মতো করে দেখে। মানে মনে হলো যে আমি আফনান তাকে দেখছি, আমি দেখছি যে আমি আফনানই সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দুই কানটা বেশ স্বাভাবিক থেকে বড় এবং মাথার উপর ছোট দুটো শিং এবং চোখ দুগুলো লাল। পার্থক্য এখানে। আরো ভয়ানক বিষয় হলো, যে ব্যক্তি তাকে দেখা শুরু করত বা দেখা হয়েছে, সেই ব্যক্তি পরবর্তীতে সে অসুস্থ হয়ে যেত খুব, এবং মোটামুটি সপ্তাহখানেক বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে বিভিন্ন রোগে ভুগে সে মারা যেত। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ভূত.com এর সুযোগ করে দেওয়ার জন্য। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমার এই ঘটনাটা ঘটেছিল 2015 সালে শনিবার রাত প্রায় 2:17 দিকে এই ঘটনা ঘটে। ঢাকার বাইরে এক নির্জন হাইওয়ে রাস্তা, কুয়াশা তখন এত ঘন ছিল যে সামনে 10 হাতও দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা ছিল শীতের দিন। আর সেটা আবার ছিল রমজান মাস, আর রমজান মাসেও শীত ছিল তখন। তো রাশেদ নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, এটা আমার বন্ধু, সে আসলে আমাকে শেয়ার করছিল ঘটনাটা। আমি তার মতো করে আমি বলার চেষ্টা করছি। মাত্র 3 দিন হলো চাকরি পেয়েছে। সেদিন তার নাইট শিফট, হাসপাতালে গ্যারেজে বসে ফোন দেখছিল। তো রাসেল ভাই, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসলো। অ্যাম্বুলেন্স থেকে জরুরি কল আসলো যে কবরস্থান রোড, রোগী খুবই গুরুতর অবস্থা, এটা আসতে হবে। তো রাশেদ তো অবাক, এই রোডে সাধারণত কেউ যায় না, পুরনো কবরস্থান, দুর্ঘটনার গল্প আর অদ্ভুত নিখোঁজের খবর আছে এখানে রাসেল ভাই। তো এই জন্য ওই দিকে যায় না কেউ, তো এই জন্য একটু অবাক হয়ে যায়। তার পাশে বসা পুরনো স্টাফ জালাল বলল যে ধীরে, ওই রোডে রাতে যাস না, বিশেষ করে 2টার পরে যাস না ওই রোডে। ওনারা আগে থেকে জানতেন যে ওই রোডে একটু ঝামেলা আছে। তো রাশেদ একটা মৃদু হাসি দিল এবং বলল যে ভূত তো বিশ্বাস করি না ভাই, এরকম একটা কথা বলল। তো জালাল আর কিছু বলল না, শুধু একটা কথা বলল যে যদি কোনো রোগী কথা না বলে পিছনে তাকাবি না। তো তারপর এই রাশেদ অ্যাম্বুলেন্স স্টার্ট করলো। গাড়ি প্রায় 2:30 বা 2:30টার মধ্যে আর কি সে গাড়িটা রওনা দিল, স্টার্ট করলো। তো যে গাড়ির যে রেডিওটা থাকে না, ওটা একটু ঝামেলা শুরু করলো, হঠাৎ করে কেঁপে ওঠা এরকম। তো রাস্তায় কোনো গাড়ি নেই, একদম ফাঁকা নির্জন একটা রাস্তা, কোনো মানুষ নেই সাথে, কুয়াশা ঘন। হঠাৎ কোনো রকম সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। রাশেদ বিড়বিড় করলো যে নেটওয়ার্ক নেই নাকি। ঠিক তখনই সামনে একটা সাদা কাপড় পরা মানুষ হাত নাড়লো, সামনে দাঁড়ায় হাত নাড়ানি করছে। তো রাশেদ সঙ্গে সঙ্গে ব্রেক দিল। লোকটা ধীরে ধীরে এত স্লোলি অ্যাম্বুলেন্সে উঠলো, মুখ দেখা যাচ্ছে না, মাথা একদম নিচু করে হাঁটতেছিল। তো যখন জিজ্ঞেস হলো যে রোগী কোথায়, লোকটা আঙ্গুল তুললো পিছনের স্ট্রেচারের দিকে দেখাইলো। রাশেদ তো অবাক হয়ে গেল যে পিছনেতে কেউ নেই, কিন্তু সে ঘুরে তাকাতেই দেখলো যে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে যে শোয়ার সিটটা, একজন শুয়ে আছে সেখানে।
সাদা কাপড় ঢাকা, কোনো শব্দ নেই। তো রাশেদ গাড়ি চালাচ্ছে এবং শব্দ যখন নাই তখন কিন্তু ওর জালালের কথা মনে পড়লো, যে তিনি বলছেন যদি কোনো রোগী ওঠে, যদি কথা না বলে তাহলে পিছনে তাকানোর দরকার নেই। এটা ভেবেই ওর প্রচন্ড ভয় লাগতেছে। রাশেদ গাড়ি চালাচ্ছে, হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস। তো যখনই ওর চোখটা পড়লো, ওর আয়নার দিকে যখন চোখটা পড়লো গাড়ির, দেখছে যে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে যে শোয়ার যে সিটটা আছে, হ্যাঁ, সেখানে কাপড় নড়াচড়া করছে। তো রাশেদ ভয় পায় নাই, ডাবল রোগী বেঁচে আছে, কোনো সমস্যা নাই এরকম মনে করতেছিল। তো হঠাৎ একটা ফিস ফিস শব্দ, যে পিছনে তাকাস না, এরকম একটা শব্দ আসলো। তো তখনই কিন্তু আমার বন্ধু রাশেদের হাত পা কাঁপতে লাগলো। সে আবার আয়নায় তাকালো, কাপড়ের নিচে মুখ নেই, এরকম একটা দেখা যাচ্ছে, শুধু কালো ফাঁকা গর্ত। ঠিক তখনই অ্যাম্বুলেন্স নিজে নিজে থেমে গেল, একদম ইঞ্জিন বন্ধ হয়ে গেল রাসেল ভাই, একটা নির্জন রাস্তায়, এরকম একটি অবস্থা। পরে পিছন থেকে একটা কণ্ঠ, যে আমাকে নামিয়ে দাও। হ্যাঁ, গাড়ি আমি নিজেও থামাইলাম না রাশেদের কথা, যে হঠাৎ থেমে গেল, আবার বলতেছে আমাকে নামিয়ে দাও। তার স্টেশন এইটা, গাড়ি তো আমি থামাই নাই, সে তো আমাকে আগে বলেও না। রাশেদ একদম ঘামতে লাগলো ওই অবস্থায়। সে ধীরে ধীরে বললো যে কোথায় নামাবো? তো উনি বললেন যে যেখানে আমাকে মেরেছিল। রাশেদ ফোনে হাসপাতালের নম্বরে কল দিল, সঙ্গে সঙ্গে উপাস থেকে জালালের কণ্ঠ, যে তুই এখন কোথায়? কবরস্থান রোডে আছি। তো জালাল একটু চুপ হয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বলল যে অ্যাম্বুলেন্স 137, তো 5 বছর আগে দুর্ঘটনায় পুড়ে গেছিল ড্রাইভার সহ, এটা বললো। রাশেদের তো হাত থেকে ফোন একদম পড়ে গেল। হঠাৎ সে বললো যে তার হাতে যে স্টিয়ারিং ছিল তার হাতে নেই, আর হাত পুড়ে গেছে, চামড়া ঝলসে, এরকম একটা অবস্থা। যখন আয়নায় তাকালো, সে নিজেই ওই অ্যাম্বুলেন্সের ভিতরে যে শোয়ার যে ব্রিজটা শুয়ে আছে, দেখা যায় সে নিজেই স্ট্রেচারে শুয়ে আছে, আর ড্রাইভার ড্রাইভ করছে সে সাদা কাপড়ের মানুষ। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে কবরস্থানের সামনে আসলো, দরজা খুললো নিজে নিজে। একটা অদৃশ্য কণ্ঠ, যে এখন তুই চালাবি, পরের জন আসবে, এই কথা বললো। পরের দিন সকালে লোকজন রাস্তার পাশে পড়া একটা অ্যাম্বুলেন্স দেখলো, ভিতরে কেউ নেই, শুধু স্টিয়ারিং এ আসর দিয়ে লেখা যে 137 এরকম। আর সেই রাত থেকে প্রতি রাত 2:17 একটা অ্যাম্বুলেন্স দেখা যায় কুয়াশায়, ভিতরে ড্রাইভার বসে থাকে, এরকম একটি ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি রাত ঠিক 11:47, ঢাকার বাইরে একটা ছোট গ্রাম, নাম চর কাশিমপুর। গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, সবাই একে ডাকে কালো বাড়ি হিসেবে। আমি রাকিব আর আমার বন্ধু তানভীর আর 26 সেদিন ঠিক করলাম আমরা সেখান থেকে 1 ঘন্টা কাটাবো। ইউটিউবের জন্য ভিডিও বানাবো বলে প্ল্যান। গ্রামের সবাই অনেক ভয় দেখালো, বলল ওই বাড়িতে রাত 12টার পর কেউ গেলে ঠিক 1 ঘন্টা পরে আর আগের মতো থাকে না। আমরা হাসলাম, ভাবলাম গ্রামের কুসংস্কার। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম ঠিক 12টা বাজার 3 মিনিট আগে। দরজা আধা ভাঙ্গা, বাতাসে পুরনো কাঠের গন্ধ। ঘড়িতে 12টা বাজতেই হঠাৎ করে দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাম করে। সাব্বির দৌড়ে গিয়ে দরজা টানলো, কিন্তু খুললো না। আমি বললাম চিন্তা করিস না, হয়তো বাতাস। কিন্তু আশ্চর্য বিষয়, বাইরে তখন একদম বাতাস ছিল না। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ, ঠকঠক করে শব্দ হচ্ছে। আমরা একে অপরের দিকে তাকালাম। তানবীর ফিস করে বলল, তোরা কি বলছিলি বাড়ি খালি? আমি টর্চ চালিয়ে বেরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। সিঁড়ির মাঝামাঝি গিয়ে দেখি দেয়ালে পুরনো একটা আয়নার সামনে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের পিছনে একটা কালো অবয়ব। আমরা পিছনে ঘুরে তাকালাম, কেউ নেই। আর আয়নার তাকাতেই অবয়বটা নেই। হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। আমাদের সব টর্চ একসাথে নিভে গেল। তারপর শোনা গেল একটা মেয়ের কান্নার শব্দ। ধীরে ধীরে শব্দর কাছে আসতে, আমাকে বাঁচাও। সাব্বির চিৎকার করে বলল, কে?
কে তুমি? উত্তর এলো না, কিন্তু আমাদের সামনে হঠাৎ করে একটা দরজা নিজে থেকে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকতে আমরা জমে গেলাম। ঘরের মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ারে কেউ বসে তুলছে, কিন্তু চেয়ারে কেউ দেখা যাচ্ছে না, শুধু দোল খাচ্ছে। চেয়ারের নিচে মেঝেতে রক্তের মতো কালচে দাগ। হঠাৎ করে চেয়ারে বসা অদৃশ্য জিনিসটা থেমে গেল, ধীরে ধীরে আমাদের দিকে ঘুরলো। আর তখনই আমরা দেখলাম একটা সাদা শাড়ি পরা মুখবিহীন নারী অবয়ব। তার চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত। আমরা দৌড়ে নিচে নামতে গেলাম, কিন্তু সিঁড়ি আর আগের জায়গায় নেই। বাড়ির ভেতরটা যেন বদলে গেছে। একই ঘর বারবার সামনে আসছে। ঘড়িতে তখন 12:43। হঠাৎ তানভীর চিৎকার করলো। আমরা ফিরে দেখি তানভীর নেই, মাটিতে পড়ে আছে। তার ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে তানভীর দাঁড়িয়ে আছে আমাদের পিছনে, কিন্তু আমরা ঘুরে তাকালে কেউ নেই। বাড়ির ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার নিঃশ্বাসে কুয়াশা বের হচ্ছিল। একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল, 1 ঘন্টা পূর্ণ হলে একজন থাকবে। আমার শরীর অবশ হয়ে গেল। সাব্বির কাটতে শুরু করলো। হঠাৎ দেখি সাব্বিরের চোখে সাদা হয়ে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটছে। আমি চিৎকার করে বললাম, সাব্বির থাম, কিন্তু সে থামলো না। ঘড়িতে ঠিক 1টা বাজলো। হঠাৎ দরজা নিজে থেকে খুলে গেল। সবকিছু স্বাভাবিক। আমি বাইরে দৌড় দিয়ে বের হলাম। পিছনে তাকালাম, বাড়ি ফাঁকা। সাব্বির নেই, তানভীর নেই। পরের দিন গ্রামে মানুষ আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেল। আমি সব বললাম, কেউ বিশ্বাস করলো না। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটা জানেন, আমার ফোনে সেই রাতের ভিডিও এখনো আছে। ভিডিওতে দেখা যায় আমি একাই বাড়িতে ঢুকছি, আমার পিছনে 2টা কালো অবয়ব দাঁড়িয়েছিল। এটাই ছিল আমার ঘটনা। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং এরকম প্রত্যেকদিন বাছাইকৃত সবচেয়ে ভয়ানক ভূত এফএম শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটি অন করে দিন। আপনাদেরকে প্রত্যেক দিন ঠিক রাতে আমরা আর যে রাসেল ভাইয়ের ইমেল এপিসোড, বাছাই পর্ব, অ্যাম্বুলেন্সের ঘটনা, সবচেয়ে ভয়ানক যে পর্বগুলো আগে আমরা শোনার পর আপনাদের জন্য নিয়ে হাজির হই, যেন আপনারা গতানুগতিক শুধুমাত্র বাছাই পর্বগুলো শুনতে পারেন, কোন রকম অ্যাড, কোন রকম কথা ছাড়াই। দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।